সামনের সপ্তাহে শুনছিলেন যুদ্ধের পরে যুদ্ধ। এখন শুনবেন চতুর্থ অধ্যায়, বিশ্বাসঘাতক। বাড়িতে ফিরে দুপুরের খাবার খেয়ে মাহমুদ আর হাসান চলে যায় মামা সালেহের কারখানায় কাজ করতে। আমরা সময় কাটাতাম পাড়ায় খেলে, স্কুলের বই পড়ে বা শেখ হাসানের দেওয়া কাজগুলো শেষ করে। মাঝে মাঝে রাতে সবাই মিলে কাপড় ধোয়ার টব উল্টে তার উপর লণ্ঠন রেখে পড়াশোনা করি। যারা পড়াশোনা করে না তারা পাশে বসে গল্প করে। প্রতি সপ্তাহেই লাউডস্পিকারের মাধ্যমে কারফিউ জারির ঘোষণা শুনি। তখন বুঝি কোনো ফিদায়ী দখলদার বাহিনীর ওপর হামলা চালিয়েছে। হয়তো একটি হাতবোমা নিক্ষেপ করেছে বা কোনো টহল দলের ওপর গুলি চালিয়েছে। দখলদার বাহিনী শিবিরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রতিরোধ করে, ফলে তারা ব্যর্থ হয়। এবছরের সবচেয়ে বড় ঘটনা ছিল আমাদের প্রতিবেশী আবু ইউসুফের শাহাদত। দখলদার বাহিনীর টহল দলের ওপর ফিদায়ী হামলা চালানোর জন্য আবু ইউসুফ দুজন তরুণের সঙ্গে বের হন। তাদের পরিকল্পনা ছিল একজন গ্রিনেড ছুঁড়ে সৈন্যদের পিছু হটতে বাধ্য করবে, আর সৈন্যরা তাকে ধাওয়া করবে। ধাওয়ার পথে লুকিয়ে থাকা আবু ইউসুফ এবং ইব্রাহিম অতিরিক্ত সৈন্যদের আক্রমণ করবে কার্লো স্টাফ বন্দুক এবং গ্রিনেড দিয়ে। কিন্তু প্রস্তুতির সময়ই সৈন্যরা পেছন থেকে আচমকা আক্রমণ চালায়। আবু ইউসুফ ও ইব্রাহিম তাদের প্রতিরোধ করতে পারার আগেই গুলিতে শহীদ হন। তাদের শাহাদতের পর শিবিরে কারফিউ জারি করা হয়নি, বরং শিবিরের সব মানুষ, পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু বাড়ি থেকে বেরিয়ে আসে। জনতার বিশাল অংশ আবু ইউসুফের শাহাদতে কান্নায় ভেঙে পড়ে। তার জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ হয়। তারা উচ্চস্বরে স্লোগান দেয়, শহীদ, আমরা তোমার জন্য জীবন দেব, ফিলিস্তিন, আমরা তোমার জন্য রক্ত দেব। কফিন কাঁধে নিয়ে তারা শিবিরের বিভিন্ন পথে ঘুরে বেড়ায়। দুপুরের পর তাকে কাছের গোরস্থানে দাফন করা হয়। সেদিন বিকেলে দাদা আমাকে নিয়ে বাড়ির বাইরে বের হলেন। পাড়ার কয়েকজন পুরুষ ও বয়স্ক লোক বসে সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলছিলেন। আলোচনার মূল বিষয় ছিল আবু ইউসুফ ও তার সঙ্গীদের শহীদ হওয়া। সবাই হতবাক। একজন বললেন, তাদের পেছন থেকে আক্রমণ করা হয়েছে, তাই তারা কোনো প্রতিরোধ করতে পারেনি। আরেকজন জিজ্ঞেস করলেন, কিভাবে করল? অন্যজন উত্তর দিলেন, পেছন থেকে গুলি চালানো হয়েছে, তাই ওদিক থেকে আঘাত আসবে তা তারা ভাবেনি। তৃতীয় একজন জানতে চাইলেন, তুমি কি বলছো ভাই? লোকটি বললেন, যা শুনেছি তাই বলছি। দাদা জিজ্ঞেস করলেন, তাহলে কি এটা বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের ফল? লোকটি বললেন, জানি না, তবে এমনটাই হয়েছে। একজন হতাশা ভরে বললেন, বলেন কি, এটা অবিশ্বাস্য। আল্লাহ আবু ইউসুফকে দয়া করুন, তার অভাব ভালো কিছু দিয়ে পূরণ করুন। কয়েকদিন পর সূর্য ডোবার সময় ঘনিয়ে আসছে, কারফিউয়ের সময়ও কাছে। আমরা পাড়ায় খেলছিলাম। হঠাৎ কয়েকজন মুখ ঢাকা সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা চারপাশ ঘিরে ফেললেন। তারা এক একজন এক এক রাস্তায় দাঁড়ালেন। আবু হাতেম এক লোককে কান ধরে টেনে নিয়ে এলেন। লজ্জায় লোকটি অপমানিত। আবু হাতেমের হাতে বাঁশের লাঠি, কাঁধে রাইফেল। আমরা খেলা বন্ধ করে এগিয়ে গেলাম। পাড়ার লোকেরা জড়ো হল। বাড়ির দরজা দিয়ে অনেকে উকি দিয়ে দেখল। লোকটি লাঠির মাথায় মুখ ঢাকার চেষ্টা করছে, আর শরীর ভাঁজ করে রেখেছে। লোকজনের ভিড়ের মধ্যেও নীরবতা বিরাজ করছে। একসময় আবু হাতেম গম্ভীর স্বরে বললেন, শুনুন, আপনারা সবাই আবু ইউসুফকে চেনেন, যিনি আমাদের শরণার্থী শিবিরে প্রতিরোধ বাহিনীর নেতা ছিলেন। তার বীরত্বের কথা আপনারা জানেন। তার কীর্তি আমাদের সবার মাথা উঁচু করেছে। কিন্তু এই লোকটি ইহুদিদের কাছে গুপ্তচর বৃত্তি করেছে। সে আবু ইউসুফের ওপর নজর রাখত এবং তার তথ্য সৈন্যদের কাছে পাচার করত। শিবিরের বাসিন্দারা প্রথমে চুপচাপ, পরে ফিসফাস শুরু হয়। আবু হাতেম লাঠি তুলে গর্জে বললেন, বলো, কি ঘটেছে, সবার সামনে বলো। লোকটি নিচু স্বরে একটু বলল। আবু হাতেম তাকে ক্রমাগত পেটাতে লাগলেন। লোকটি মাথার ওপর হাত রেখে বসে পড়ল। আবু হাতেম আবার আদেশ দিলেন, দাঁড়াও, সবাইকে বলো কি ঘটেছে। অবশেষে লোকটি স্বীকার করল যে সামান্য অর্থের বিনিময়ে আবু ইউসুফ ও তার সঙ্গীদের তথ্য সে দিয়েছে। আরও বলল, সে জানত না যে তারা তাদের হত্যা করবে। তার কথা শেষ হওয়ার আগেই আবু হাতেমের লাঠি আবার তার গায়ে পড়ল। উপস্থিত লোকেরা চিৎকার করে বলল, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক, তুমি কতটা নীচ, তুমি একটা বিশ্বাসঘাতক, তুমি গুপ্তচর। আবু হাতেম লাঠি তুলে জনতাকে চুপ থাকতে বললেন। আবার নীরবতা। তিনি বললেন, এই ইহুদিরা আমাদের ভুঁড়ি দখল করেছে, আমাদের পুরুষদের হত্যা করেছে, অথচ আমাদেরই কেউ কেউ তাদের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করছে। কি হওয়া উচিত এর শাস্তি?
সকলেই একসঙ্গে বলল, মৃত্যু, মৃত্যু। আবু হাতেম রাইফেল নামালেন এবং গুপ্তচরের মাথায় তাক করলেন। মা আমার চোখ ঢেকে দিলেন। আমি দেখতে চেষ্টা করছিলাম, কিন্তু তখনই একটা মাত্র গুলির শব্দ, সঙ্গে স্লোগান, বিশ্বাসঘাতকদের মৃত্যু হোক, গুপ্তচরদের মৃত্যু হোক। পরের দিন প্রতিরোধ যোদ্ধারা ইহুদিদের টহল দলের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ নিলেন। ঠিক সময়ে সৈন্যদের জিপ আসে, যোদ্ধারা গ্রিনেড ছোড়ে এবং গুলি চালায়। কয়েকজন সৈন্য নিহত হয়, কয়েকজন আহত। এবার সৈন্যরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায়নি বা সাধারণ মানুষের ওপর গুলি চালায়নি। তারপর ইহুদিরা বড় সেনাবাহিনী নিয়ে এলো এবং পুরো এলাকা ঘিরে ফেলল। তারা বাড়ির মানুষদের বের করে এনে আকাশে গুলি ছুড়ল। পুরুষদের একত্রিত করে দেওয়ালের সামনে দাঁড় করালো, মুখ দেওয়ালের দিকে। তাদের মাথার দিকে রাইফেল তাক করে রাখল। সেই সময়েও তাদের লাথি ও অপমান চলতে থাকল। সারা রাত কেটে গেল স্কুলের প্রস্তুতি নিতে আর স্কুল নিয়ে কথা বলতে। আমি ভাইবোনদের কাছ থেকে স্কুলের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছিলাম, কারণ পরদিন আমার প্রথম স্কুলে যাওয়ার দিন ছিল। ঘুমানোর আগে আমাদের ছোট আলমারি, যেটাকে আমরা নামলিয়া বলতাম, সেখান থেকে পোশাক বের করলাম এবং নতুন জুতা পরে দেখছিলাম। মা অবাক হয়ে বললেন, তুমি কি করছো আহমেদ? আমি নিচু স্বরে বললাম, স্কুলের প্রস্তুতি নিচ্ছি মা। মা হাসতে লাগলেন এবং বললেন, সকাল হতে তো এখনো অনেক দেরি আহমেদ। খুব ভোরে দাদার দোয়া এবং নামাজের শব্দে ঘুম ভেঙে গেল। আর ঘুম এলো না। মা ঘুম থেকে উঠতেই আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে স্কুলের জন্য প্রস্তুত হলাম। কিছুক্ষণ পর মা ভাইবোনদেরও জাগালেন। মেহমুদকে পাঠালেন দাদার সঙ্গে ঘুমানো দুই চাচাতো ভাইকে জাগাতে। তারা সবাই পোশাক পরে নিল। মা আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন, যেন বিয়ে করতে যাচ্ছি। আমাকে অনেক উপদেশ দিলেন। বললেন, আমি কত স্মার্ট, বড় হয়েছি, পুরুষ হয়ে উঠেছি। তারপর প্রত্যেককে 1 শিলিং করে দিলেন এবং সবার ব্যাগে একটিমাত্র রুটি রেখে দিলেন, কোনো তরকারি বা জলপাই ছাড়াই। মা মেহমুদকে বললেন যেন আমার দিকে খেয়াল রাখে। মোহাম্মেদ তখন 3য় শ্রেণীতে পড়ছিল। আমার আর তার একই স্কুল, প্রাথমিক শরণার্থী বয়েজ স্কুল এ। বোন মেহা প্রাথমিক শরণার্থী গার্লস স্কুল বিতে 5ম শ্রেণীতে পড়ছে। হাসান প্রাথমিক শরণার্থী বয়েজ স্কুল এর 1ম বর্ষে। ফাতিমা মাধ্যমিক শরণার্থী গার্লস স্কুল এর 3য় বর্ষে। মেহমুদ আল কার্মেল স্কুলের মাধ্যমিক 2য় বর্ষে। চাচাতো ভাই ইব্রাহিম আমার সাথেই 2য় শ্রেণীতে পড়ে, আর আরেক চাচাতো ভাই হাসান আল কার্মেল স্কুলের মাধ্যমিক 1ম বর্ষে। সবাই একসঙ্গে বাড়ি থেকে বের হলাম। মোহাম্মদ আমার এক হাত ধরেছে, ইব্রাহিম অন্য হাত। আমি গলায় কাপড়ের ব্যাগ ঝুলিয়ে নিয়েছি। আমরা সবাই একসঙ্গে স্কুলের পথে হাঁটছি। কিছু দূর গিয়ে বিভিন্ন স্কুলের পথ আলাদা হলো। আমি, মোহাম্মদ আর ইব্রাহিম একসঙ্গেই রয়ে গেলাম। পথে অনেক ছেলেমেয়ে আমাদের মতো স্কুলের পথে হেঁটে চলেছে। ছেলেরা রঙিন পোশাক পরে আছে, আর মেয়েরা সাদা নীল দাগের মুরাইউল নামের ইউনিফর্ম পরে আছে। তাদের চুল বাঁধা সাদা ফিতায়। ছেলেদের বেশিরভাগেরই চুল ছোট করে ছাঁটা। স্কুলের কাছে পৌঁছে দেখি রাস্তার ধারে হরেক ফেরিওয়ালা পণ্য বিক্রি করছে, কেউ ছোট গাড়িতে, কেউ মাটিতে পাটি বিছিয়ে। স্কুলের ভেতরে ঢুকে বিশাল খোলা প্রাঙ্গণ দেখলাম, যেখানে অনেক উঁচু গাছ আছে। প্রাঙ্গণ ঘিরে রয়েছে অনেক কক্ষ। প্রবেশপথে ছোট একটি বাগান, যেখানে ফুল এবং নানা ধরনের গাছের বাহার। বাগানের মাঝখানে একটি জলাধার। মোহাম্মদ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, এটা 1ম শ্রেণী এ, এটা 1ম শ্রেণী বি, আর ওটা 1ম শ্রেণী সি। 2য় শ্রেণীর কক্ষ ও 3য় শ্রেণীর কক্ষও দেখালো। ওই দিকে টিচার্স রুম, প্রধান শিক্ষকের কামরা, ক্যান্টিন, শৌচাগার আর পানির কলও চিনিয়ে দিল। সকালের ঘণ্টা বাজল। শিক্ষকেরা এসে পুরনো শিক্ষার্থীদের সারিবদ্ধ করলেন। আমরা যারা নতুন তাদের নাম ধরে ডাকতে লাগলেন। নাম ডাকার পর আমাদের আলাদা লাইনে দাঁড়াতে বললেন। আমরা 3টি দলে ভাগ হলাম। প্রতিটি দলের জন্য একজন করে শিক্ষক এলেন। আমাদের শিক্ষক ছিলেন একজন বয়স্ক ব্যক্তি, জোব্বা পরতেন, মাথায় ফেজ টুপি। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একজন শেখ ছিলেন। আমরা 1ম শ্রেণী এ কক্ষে ঢুকলাম। শিক্ষক আমাদের উচ্চতা অনুযায়ী সাজালেন। সবচেয়ে ছোটজন সামনে। তারপর 3টি দলে ভাগ করলেন। আমি এবং আরও 2 জন মিলে এক বেঞ্চে বসলাম। বেঞ্চটা প্রায় 1 মিটার লম্বা এবং 25 সেন্টিমিটার চওড়া। সামনে আরেকটা তক্তা, সেখানে বই খাতা রাখলাম। নিচে আরেকটা তক্তা, সেখানে ব্যাগগুলো রাখলাম। পুরো কাঠামোকে একত্রে বলা হলো বাঙ্ক।
শ্রেণীকক্ষের ভেতর সবকিছু ছিল একই রকম। প্রতিটি শ্রেণীকক্ষে 3টি সারি, প্রতি সারিতে 7টি বেঞ্চ, প্রতি বেঞ্চে 3 জন করে। কক্ষের মাঝে শিক্ষকের চেয়ার টেবিল, সামনে ব্ল্যাকবোর্ড, যেটা আমরা বলি লাউহ। শেখ হাসান আমাদের পরিচয় জেনে নিলেন এবং প্রত্যেকের পরিবারের নামও জিজ্ঞেস করলেন। যখন বললাম আমার নাম আহমেদ ইব্রাহিম সালেহ, তখন তিনি প্রার্থনা করলেন, আল্লাহ তোমার বাবাকে সুস্থ অবস্থায় ফেরত আনুক। বুঝতে পারলাম তিনি জানতেন আমার বাবা নিখোঁজ। কিছুক্ষণ পর আমাদের বই খাতা বিতরণ করা হলো। শেখ হাসান প্রতিটি শিক্ষার্থীকে সুন্দর রঙিন পাঠ্য বই, গণিত বই, কুরআনের অংশ, আম্মা পাড়া, 5টি খাতা, 5টি কলম এবং একটি রাবার দিলেন। মলাটে ইউনেস্কোর লোগো আঁকা ছিল। তিনি আমাদের বই খাতা ব্যবহারের নিয়মও বুঝিয়ে দিলেন। শেখ হাসান আমাদের শিক্ষা সামগ্রীগুলির সাথে পরিচয় করিয়ে দিলেন। বললেন, এটি পাঠ্য বই, এটি গণিত বই। 3টি খাতা মায়ের কাছে রেখে দেবে, একটি খাতা পাঠ লেখার জন্য আর আরেকটি অঙ্কের জন্য ব্যবহার করবে। প্রতিদিন 2টি খাতা, 2টি বই এবং একটি কলম সাথে আনবে। তিনি কালো কালির কলম দিয়ে সবার বই খাতার উপর সুন্দর করে নাম লিখে দিলেন অত্যন্ত নিখুঁতভাবে। স্কুলের দিন শেষ হল, আর মোহাম্মদ আর ইব্রাহিম আমার হাত ধরে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। আমাদের প্রত্যেকের কাঁধে সেই কাপড়ের ব্যাগ ঝুলছে, যা এখন স্টেশনারি দিয়ে ভরা। দিনগুলো এভাবে চলতে থাকে, আর আমি ধীরে ধীরে পড়তে, লিখতে এবং গণনা করতে শিখি। ছোট ছোট সূরাগুলো মুখস্থ করি, যেমন সহপাঠীরাও করছিল। আমরা একসঙ্গে স্কুলে যাই, বিরতিতে খেলি এবং মায়ের তৈরি স্যান্ডউইচ খাই। স্যান্ডউইচগুলোতে সাধারণত তেল মশলার মিশ্রণ ও মরিচ থাকে, কখনো কখনো জ্যামও থাকে। মাঝে মাঝে অর্ধেক রুটি দিয়ে আমরা স্কুলের গেটের সামনে বসে থাকা মহিলাদের কাছ থেকে লাবনা কিনি, যা খেতে অত্যন্ত টক এবং মজাদার। একদিন এলাকার দায়িত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা এসে একে একে পুরুষদের পরিদর্শন করেন। তিনি গাড়ির দরজা খোলা রেখে বসেন এবং একজন করে লোককে ডাকছিলেন। তাদের দিকে বন্দুক তাক করা ছিল। লোকদের কাছ থেকে নানা প্রশ্ন করে তিনি চেষ্টা করেন প্রতিরোধ যোদ্ধাদের শনাক্ত করার কোনো তথ্য পেতে। কয়েকদিন পর কারফিউ তুলে নেওয়া হয় এবং আমরা আবার স্কুলে যেতে শুরু করি। প্রথম 3টি ক্লাসের পরে বিরতির সময় আমি টয়লেটের দিকে যাই। সেখানে গিয়ে দেখি কিছু ছেলে একটি খুব উঁচু নয় এমন দেওয়ালে উঠে অন্যদের সাথে কথা বলছে। আমি দেওয়ালের কাছে গিয়ে অন্যদের মতোই ওঠার চেষ্টা করি এবং দেখি আমরা যে স্কুলটিতে পড়ি তার পাশেই হাই স্কুল, যেখানে আমার ভাই হাসান পড়ে। সেখানে ছেলেদের বড় এবং আমার থেকে অনেক লম্বা লাগছিল। সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি, মেহমুদ এবং চাচাতো ভাই ইব্রাহিম একসাথে হাঁটছিলাম। অনেক ছাত্রছাত্রীর ভিড়ের মাঝে আমি দূর থেকে চাচাতো ভাই হাসানকে দেখি হাসান তার হাতটি মুখের কাছে নিয়ে কিছু একটা খাচ্ছে, কিন্তু ভালো করে তাকিয়ে বুঝি সে আসলে সিগারেট খাচ্ছে। তাকে ধোঁয়া ছাড়তে দেখে আমি হতভম্ব হয়ে মেহমুদ ও ইব্রাহিমের দিকে তাকাই, যারা তখনও আমার হাত ধরেছিল। তারা হতভম্ব হয়ে আমাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? চুপ করে হাসানের দিকে ইঙ্গিত করি, কিন্তু তারা কিছু বুঝতে পারে না। হাসান তখন বুঝতে পারে যে আমরা তার পেছনে আছি, তাই সে দ্রুত সিগারেটটি ফেলে দেয়। আমার ভাই ও চাচাতো ভাই কিছুই দেখে না, আর আমিও চুপ থাকার সিদ্ধান্ত নিই, কারণ ভয় ছিল যে হাসান আমাকে মারতে পারে। বাড়ি ফিরে আমি মাকে একান্তে গিয়ে বলি, মা, আমি হাসানকে সিগারেট খেতে দেখেছি। মা কড়া দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেন, তুমি নিশ্চিত তো? হয়তো তুমি ভুল দেখেছ। এ কথা কাউকে বলবে না, ঠিক আছে? আমি মাথা নেড়ে সম্মতি দিই এবং চলে যাই। পরে দেখি মা হাসানকে একা নিয়ে গিয়ে কিছু কথা বলছেন, আর হাসান তখন মাথা নিচু করেছিল। আমি তাদের কথোপকথন শুনতে পাই না। কয়েকদিন পর স্কুল থেকে ফেরার পর মেহমুদ মাকে জানায় যে হাসান সেদিন স্কুলে যায়নি এবং ক্লাস ফাঁকি দিয়েছে। মায়ের মুখে চিন্তার ছাপ দেখতে পাই। তিনি হয়তো বুঝতে পারছিলেন না কিভাবে এই সমস্যার সমাধান করবেন। দেখি মা দাদার সাথে কথা বলছেন। তখন তারা হাসানকে ডেকে পাঠান, তাকে কঠোরভাবে সতর্ক করেন। হাসান নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। মা ও দাদা তাকে হুমকি দেন, বলেন যে যদি হাসান আবার স্কুল ফাঁকি দেয় তবে মেহমুদ ও হাসান, তার ভাই, তাকে ধরে বাড়ির সামনে থাকা থামের সাথে বেঁধে মারধর করবে।
কয়েকদিন পর মা হাসানের প্যান্টের পকেটে কয়েকটি সিগারেট এবং চতুর্থাংশ লিরা খুঁজে পান। মা সেগুলো নিয়ে দাদার কাছে যান, যিনি তখন উঠানের মধ্যে বসেছিলেন। মা দাদাকে বলেন, দেখুন আপনার নাতির পকেটে কি পেয়েছি। দাদা বিস্ময়ে তার হাতের দিকে তাকিয়ে জানতে চান, এই টাকা কোথা থেকে এলো। মা তখন চিৎকার করে মেহমুদ ও হাসানকে ডাকেন এবং বলেন, তোমাদের চাচাতো ভাই হাসানকে নিয়ে এসো। তারা হাসানকে নিয়ে আসলে দাদা হতাশা এবং দুর্বলতার কারণে কিছু করতে পারেন না। তাই মা নিজেই হাসানকে জিজ্ঞাসা করেন, এই টাকা তুমি কোথা থেকে পেয়েছ। হাসান ভান করে বলে, কোন টাকা। মা তখন চতুর্থাংশ লিরা এবং সিগারেটগুলো তাকে দেখান। হাসান চুপ হয়ে যায়, বুঝতে পারে যে সে ধরা পড়েছে এবং কোনো উপায় নেই। সে এড়ানোর চেষ্টা করে, কিন্তু মা তখন চিৎকার করে মেহমুদ ও হাসানকে বলেন, তাকে ধরে থামের সাথে বেঁধে ফেলো এবং ফাতিমাকে ডাকেন, ফাতিমা, রশি নিয়ে এসো। সবাই তাদের কাজ করতে ব্যস্ত হয়ে যায়। আমি, আমার ভাই মোহাম্মদ এবং চাচাতো ভাই ইব্রাহিম দাদার পেছন থেকে ঘটনাটি দেখি। আমরা খুব ভয় পেয়ে যাই। মেহমুদ ও হাসান হাসানকে ধরে থামের সাথে বেঁধে ফেলার উদ্যোগ নেয়। ফাতিমা রশি নিয়ে আসে। যখন হাসান বুঝতে পারে যে ঘটনা কি সত্যিই গুরুতর হয়ে উঠছে, তখন সে চিৎকার করে বলে, আমি দাদার থলেতে থাকা অর্ধেক লিরা নিয়ে নিয়েছি। মা অবাক হয়ে বলেন, তুমি দাদার থলে থেকে টাকা নিয়েছ আর এটাকে নেওয়া বলছ? এটা চুরি। তারপর মা দাদার দিকে তাকিয়ে বলেন, আপনি কি মনে করেন আবু ইব্রাহিম, আমরা কি করব এখন? দাদা তখন ক্লান্তির সাথে মাথা নাড়েন এবং বলেন, তাকে থামের সাথে বেঁধে রাখো, বেঁধে রাখো। মা দাদার দিকে তাকিয়ে বুঝতে চান যে তিনি কি সত্যিই তা বলছেন। দাদা মাথা নেড়ে সম্মতি দেন এবং আমাদের দিকে তাকান, যেন তিনি বলতে চাইছেন, যদি সে শাস্তি না পায় তবে এটি তোমাদের ওপর কোনো প্রভাব ফেলবে না। মা হাসানকে থামের সাথে বেঁধে ফেলেন আর নিজের দুর্ভাগ্য এবং হাসানের দুর্ভাগ্যের কথা বলতে বলতে কেঁদে ওঠেন। আহ, কি দুঃখ! তুমি তো একজন শহীদের সন্তান হাসান। তোমার বাবা শহীদ হয়েছেন আর তুমি দাদার থলে থেকে অর্ধেক টাকা চুরি করেছ। এটা আমাদের পরিবারের অর্ধেক খরচের টাকা ছিল হাসান। তোমার জন্য এটা কতটা লজ্জার ব্যাপার। তারপর মা আমাদের সবার দিকে তাকিয়ে কঠিনভাবে বলেন, তোমরা সবাই ঘরে চলে যাও। আমরা সবাই বিনা দ্বিধায় ঘরের ভেতরে চলে যাই। সেই রাতে শুধু দাদার বাড়িতে কারফিউ জারি হয় না, বরং আমাদের ঘরেও মায়ের তরফ থেকে কারফিউ জারি হয়। মা আমাদের ঘর থেকে বাইরে যেতে কঠোরভাবে নিষেধ করেন, যদি খুব জরুরি কিছু ঘটে। তিনি আমাদের আগে ভাগেই ঘুমাতে বাধ্য করেন। এতক্ষণ শুনছিলেন কাটাও ফুল বইয়ের তৃতীয় অধ্যায়, প্রতিরোধের সূচনা। সামনের পর্বে শুনবেন পঞ্চম অধ্যায়, প্রতিরোধ ও রাজনীতি। প্রতি শুক্রবার আমরা পর্ব আপলোড করে যাচ্ছি প্রতিনিয়ত।